শুভ সন্ধ্যা। জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ারেক্সব্যাট ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর। আজকের স্টেডিয়াম বুলেটিন শুরু করার আগে বলে রাখি যে গতকালের যে স্টেডিয়াম বুলেটিন এপিসোড হয়েছে সেটায় বিপুল প্রতিক্রিয়া আমরা পেয়েছি, ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকে পেয়েছি। তাই গৌতম ভট্টাচার্য এবং স্টেডিয়াম বুলেটিন টিমের তরফ থেকে আপনাদের প্রত্যেককে আমরা যে ঋণী সেটা জানাচ্ছি, এবং অবশ্যই এইভাবেই আপনারা থাকুন আমাদের সঙ্গে। আর যদি ভালো ফিডব্যাক আসে তাহলে অবশ্যই কাজের প্রতি দায়বদ্ধতা অনেক বেড়ে যায়, এবং আমাদের দায়বদ্ধতা আরো বেড়ে গেল গতকালের পর থেকে। আজকে আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, স্বাগত। থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ। সত্যি দর্শকদের অনেক অনেক ধন্যবাদ যে গতকালের এপিসোডটা সত্যি দারুণ হয়েছে, আপনাদের অভূতপূর্ব রেসপন্স পাওয়া গিয়েছে। তবে একটা জিনিসই অনুরোধ করব যে গালিটা বোধহয় না দেওয়াটাই ভালো। অন্যান্য কমেন্ট সত্যি অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে, তবে গালাগালিটা প্লিজ দেবেন না, কারণ ভীষণ ভীষণ একটা খেটে এই প্রোগ্রাম। আশা করি আপনাদের ভালো লাগছে বলেই সেই কারণে আপনারা এতটা উৎসাহ দিচ্ছেন। আরও একবার ধন্যবাদ, তবে এটা একটুখানি খেয়াল রাখবেন। কি বলা যায়, এই মুহূর্তে আলোচনা করব আবারও সেই ভিজিটি জ্বালা নিয়ে, কারণ এই জ্বালাটা চলছেই। মানে গত কাল এপিসোডের পরেও এই যে আলোচনাটা ভারত অস্ট্রেলিয়া ম্যাচের যে আফটার এফেক্ট, এই অস্ট্রেলিয়া সিরিজের যে হার 3-1 ব্যবধানে, এক্স ক্রিকেটারদের আলোচনা এবং তাদের এক্সপার্ট ওপিনিয়ন, মানে প্রত্যেকটা জিনিস আমরা লক্ষ্য করছি এবং সেই নিয়ে আলোচনা করব আজকে। প্রথম মানে পয়েন্ট ওয়াইজ আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসবো যে ব্যাটিং ব্যর্থতা। এই পুরো সিরিজ জুড়ে যদি দেখি তাহলে ব্যাটিং ব্যর্থতা কিন্তু অন্যতম কারণ ভারতের এই সিরিজ হারের পেছনে। প্রথম কথা বলে রাখি যে গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায় একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটা করেছেন যে 150-60-70 ম্যাচ জেতা যায় না অস্ট্রেলিয়াতে। তিনি 2003-4 ক্যাপ্টেন্সি করেছেন এবং তার সময় কিন্তু তিনি বর্ডার গাভাস্কার ট্রফিটা রিটেন করেছিলেন। অ্যাডিলেডে তার ক্যাপ্টেন্সিতে ভারত জিতেছে আমরা জানি। তাই তার পরিষ্কার বক্তব্য 350-380 এই ধরনের স্কোর না করলে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ভারত জিতে যাবে, এবং আমরা সব দায় বোলারদের উপর দিয়ে দেবো যে বোলারদেরই 20টা উইকেট তুলতে হবে। এটা ভাবলে কিন্তু খুব মুশকিল, এবং সেভাবে কোনোভাবেই মানে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব নয়। একদম সঠিক বলছেন। এবার প্রশ্নটা হচ্ছে এই যে 350 বা 400 যে করবে, কে? রোহিত শর্মার একটা স্ট্যাটস বলি। অক্টোবর থেকে তার রান সংখ্যা 11টা ম্যাচ, 122 রান, 11 অ্যাভারেজ। মানে বুঝতেই পারছেন কি অবস্থায় দাঁড়িয়ে। বিরাট কোহলি নিয়ে যত কম বলা যায় ততই ভালো। মানে 9টা ইনিংস যদি আমরা দেখি তার মধ্যে 8 বার একইভাবে অফ স্ট্যাম্পের বাইরের বল খেলে কপি পেস্ট টাইপ আউট। আর অন্যান্য যে ব্যাটাররা রয়েছেন কাউকে আমরা মানে শুধুমাত্র আমরা বলছি বিরাট কোহলি বা রোহিত শর্মার কথা তা কিন্তু নয়। শুভমান গিলও রয়েছেন। শুভমান গিল কি করছেন? আসছেন 25-30 করছেন, সেই স্টার্টটাকে কনভার্ট করতে পারছেন না। ঋষভ পান্থ, যিনি ন্যাচারাল গেম খেলতে ভালোবাসেন, তার ওটাই খেলা, এবং ন্যাচারাল গেম খেলতে গিয়ে কখনো কখনো র্যাশ শটও খেলছেন, তিনিও কিন্তু বড় রান কনভার্ট করতে পারছেন না। হ্যাঁ, অবশ্যই শুরু একটা করছেন ঠিকই, তিনি সব বিরুদ্ধ শট খেলে, সব বিরুদ্ধে একটা ইনিংস খেলে। এর আগের টেস্ট ম্যাচ সিডনির প্রথম ইনিংস আমরা দেখেছি 98 বলে 40 রান করেছেন, এবং তারপর মানে তার নিজস্ব স্টাইলে ব্যাটিং করে আমরা দেখেছি যে 31 বলে 60-এর উপর রান করেছেন। তাই কোনটায় আপনারা ভোট দেবেন? সেই মানে প্রথম ইনিংসের ঋষভ পান্থ না দ্বিতীয় ইনিংসের ঋষভ পান্থ? এই একটা বিষয় গেল। এবং এরপর আমরা মানে বেশি ইনভলভ হয়ে পড়ছি লোয়ার মিডল অর্ডার ব্যাটারদের উপর, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা। এবার সেই জন্য কি হলো, একটা মানে ভালো পেসার এখানে কিন্তু ভারতীয় দল নিতে পারলো না। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে 7 মিলিমিটার ঘাস দেখেও, মানে উইকেটে যেখানে 7 মিলিমিটার ঘাস রয়েছে। তাই এই ব্রেভ ডিসিশন গুলো মানে নেওয়ার তখনই যেত যখন টপ অর্ডার ক্লিক করতো, বা ভারতীয় যে মেইন ব্যাটিং স্তম্ভ সেটা ক্লিক করতো। শুধুমাত্র উজ্জ্বল নক্ষত্র যশস্বী জয়সওয়াল, KL রাহুল ভালো খেলছিলেন, তবে ধারাবাহিকতার অভাব অবশ্যই রয়েছে এই সিরিজে। আর টোটাল ব্যাটিং কলাপস বলতে হয় প্রথম কারণ হিসেবে কি বলবে? ব্যাটিং ব্যর্থতার প্রথম কারণ বলছো, তাহলে একটা জিনিস খুব ভালোভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে সুদূর ভবিষ্যতের কথা বলছি, ঠিক হবে কিনা আমি বলতে পারবো না। সেটা হচ্ছে ধরো এরপরে T20 সিরিজ রয়েছে, ইডেনে প্রথম ম্যাচ ইংল্যান্ড এবং ভারতের মধ্যে সিরিজ গেল, তারপরে ওয়ানডে আছে, এই দুটোতে ভারত ফাটিয়ে খেললো, কোনো ডাউট নেই। তাহলে কিন্তু বিজেপি জেলাটা না মুছে যাবে। এটা হচ্ছে সিনারি ওভারঅল।
অনেকগুলো সংবাদ মাধ্যমে একটা খবর খুব প্রচারিত হচ্ছে, সেটা হচ্ছে ভারত সহ 3 দল আইসিসির কাছে গিয়েছে যে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যাতে বন্ধ করে দেওয়া যায়। সত্যি কথা বলতে এরকম কোনো খবর নেই, এই খবরের কোনো সত্যতাও নেই, অর্থাৎ এই ধরনের গুজবে কান দেবেন না। তবে তুমি যেটা বললে ব্যাটিং ব্যর্থতা, শুধুমাত্র ব্যাটারদের তো অবশ্যই দিতে হবে, যে দায়িত্ব তাদের নিতে হবে ভালো ব্যাট করছে না বলে। তুমি একটা কিছুদিন আগে চ্যাট শো করেছিলে, সেখানে বলেছিলে যে ভারতের যে ব্যাটিং কোচ রয়েছেন তিনি কি ঘুরতে গিয়েছেন? আমার প্রশ্নটা তোমাকেও, সত্যি কি তিনি ঘুরতে গিয়েছেন? এবং বিসিসিআই টিম ম্যানেজমেন্টকে বলবো যে অভিষেক নায়ক যিনি রয়েছেন তিনি কি করছেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। তার গুরুত্বটাকে কিন্তু কোনোভাবে কিছু করা যায় না। গৌতম জয় একটু আগেই বলছিল যে গৌতম গম্ভীর একটা কথা বলেছেন যে 6 মাস পরে আমি কোথায় থাকবো কেউ জানে না। সত্যি তাই, বোধহয় আবারও বারবার করে আজকে মনে পড়ছে জয় যে রাহুল দ্রাবিড়ের বোধহয় টেস্ট ম্যাচে এই কোচিং করানোটা ভীষণ ভীষণভাবে দরকার হয়ে পড়েছে। আমার মনে হয় যে গম্ভীর হাঁটাওটা এক্ষুনি না করে যদি টেস্ট এবং ওয়ান ডে টি20-র জন্য আলাদা আলাদা কোচিং করা যায়, কোচ করা যায়, তাহলে আমার মনে হয় অনেক বেটার হবে। যদি গম্ভীরকে টি20 এবং ওয়ান ডের জন্য করা হয়, আর দ্রাবিড়কে যদি আবারও ফিরিয়ে আনা যায়, বা লক্ষণকে যদি টেস্টের জন্য ফিরিয়ে আনা, আমার মনে হয় আরো ব্যাটারদের অনেক উন্নতি হতে পারে একেবারে। এবং অভিষেক নায়ারের কথাটা যেটা আমরা বলেছিলাম সেটা কিন্তু গতকাল কোনোভাবে সেই কথার সঙ্গে মিল পাচ্ছি সুনীল গাভাস্কারেরও। এবং অভিষেক নায়ার সত্যি কি করছেন অস্ট্রেলিয়াতে, তিনি কি মানে সত্যি ঘুরতে গিয়েছেন, এটা একটা বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে যে শুধু থ্রো ডাউনে কিছু হয় না, থ্রো ডাউনে সবকিছু হয় না একেবারে। আর যেটা মানে ভুল করছেন ভারতীয় ব্যাটাররা, সেই ভুল থেকে তো শিখবে। আমরা যে ভুলগুলো প্রথম টেস্ট বা দ্বিতীয় টেস্টে দেখেছি, আশা করছিলাম যে তৃতীয় টেস্ট থেকে হয়তো সেই ভুলটা হবে না, কিন্তু সেই একই জিনিস কিন্তু একই জিনিসের রিপিট টেলিকাস্ট বলবো পরবর্তী টেস্টগুলিতেও হয়েছে। এবং সেই জন্যই একটা বিষয় বলা যে সবাই যে টেকনিক্যালি সাউন্ড হবে সেটার কোনো মানে কথা নেই। অনেক ব্যাটার আছে টেকনিক্যালি সাউন্ড নন, কিন্তু তারা টাইমিং এর উপর খেলে বেরিয়ে গিয়েছেন। বীরেন্দ্র সেহবাগের কথা বলতে পারি। টেকনিক্যাল সাউন্ড যেসব ব্যাটসম্যান নন, মানে টেকনিক্যাল ডেফিসিয়েন্সি যাদের মধ্যে রয়েছে, তারা কিন্তু টেম্পারামেন্টে বেরিয়ে যান। কিন্তু বিষয় হচ্ছে এই টেম্পারামেন্টের ডোজটা কে দেবেন ভারতীয় ব্যাটারদের? এক্ষেত্রে কি কোনো মনোবিদ রয়েছে? নেই। কোনো ভারতীয় ব্যাটার সেরকম মানে কোচ হিসেবে রয়েছে যারা টেস্টে উইকেটে দিনের মানে ঘন্টার পর ঘন্টা পরে থেকে ম্যাচ বাঁচিয়েছে? এই টিমের মানে কোচিং স্টাফদের মধ্যে তো চোখে পড়ছে না। সুনীল গাভাস্কার আরো একটা কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন যে উইকেটটাকে নিজের জীবন ভাবতে হবে। মানে যেসব ব্যাটাররা আসবেন খেলতে, তারা যদি নিজের জীবন মনে করে খেলে এবং উইকেট না দেন, পিচ আঁকড়ে পড়ে থাকে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এই সময় নিড অফ দ্য আওয়ার এটাই যে তরুণ যেসব ক্রিকেটাররা তিনি নাম করে বলেছেন, যশস্বী জয়সওয়াল, নীতিশ রেড্ডির কথা বলেছেন, এবং একই সঙ্গে বলছেন যে স্টার কালচার থেকে এবার বোধহয় বেরিয়ে আসা উচিত। হরভজন সিং আজকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি কি বলেছেন আমি একটু লাস্ট লাইনটা বলছি। ইন্ডিয়া শুড লিভ বিহাইন্ড দ্য সুপারস্টার অ্যাটিটিউড। মানে তিনি এটাও বলেছেন হরভজন সিং যে যদি আমরা স্টার কালচারেই ভরসা রাখি, তাহলে কপিল দেবকে কেন নেওয়া হচ্ছে না, তাহলে সুনীল গাভাস্কারকে কেন নেওয়া হচ্ছে না? তারা তো অনেক বড় স্টার, তাহলে ইন্ডিয়ান সিলেকশন টিম তারা তাদেরকেও ভেবে দেখতে পারে। তাই এটাই বলার যে এই মুহূর্তে মানে কি অবস্থায় দাঁড়িয়ে কোন ক্রিকেটার, সেটার একটা কিন্তু বিশ্লেষণ করতে হবে। আমাদের নয়, আমরা তো স্টুডিওতে বসে প্রত্যেকদিন একটা না একটা কিছু বিশ্লেষণ করি, তবে বিশ্লেষণ করতে হবে নির্বাচক কমিটিতে যারা রয়েছেন, অজিত আগারকারের টিমের সেই বিশ্লেষণটা করতে হবে। আর এই মুহূর্তে আরো একবার বলছি যে যা অবস্থা, রোহিত শর্মা অনেক কিছু বলেছেন মাইক্রোফোনের সামনে, বা অবশ্যই কিছু কিছু সিদ্ধান্ত রোহিত শর্মার সঠিক মনে করি। যে তিনি যেটা বলেছেন যে আমি ফর্মে নেই, টিমকে জেতাতে হবে, তাই আমি স্টুড ডাউন হয়েছি, একদম সাপোর্ট করছি রোহিত শর্মাকে। তবে বাকিরা কে কি লিখলো, কে কি বললো, তাতে তো ডিস্টার্ব ফিল করার কথা নয় রোহিত শর্মার। মাঠে নেমে কাজটা করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। রান করো, কেউ বলবে, আমরা অ্যাপ্রিসিয়েটও করেছি রোহিত শর্মা যখন দুর্দান্ত ব্যাটিং করেছেন, বিরাট কোহলি যখন দুর্দান্ত ব্যাটিং করেছেন। আজকে একটা হিউমিলিয়েশন, এই যে ভারত হারলো সিরিজটা, তারপরে সুনীল গাভাস্কারকেও ডেকে ডায়াসে মানে ডাকার প্রয়োজনীয়তা বোধ করলো না এক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া। এটা তো অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড হিউমিলিয়েশন। কি একদম তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা হতে পারে না। জাস্ট একটা লিভিং লেজেন্ড যিনি রয়েছেন ক্রিকেট মাঠে রয়েছেন, কমেন্ট্রি করছেন, সেখানে যার নামে ট্রফি, অর্থাৎ বর্ডার গাভাস্কার, সেখানে বর্ডার শুধুমাত্র অ্যালেন বর্ডার গিয়ে শুধুমাত্র ট্রফি তুলে দিলেন, গাভাস্কার তাকে ডাকাই হলো না। এর থেকে বড় অপমানজনক আর কিছু হতে পারে না। তবে দর্শকদের জন্য একটা জিনিস বলবো, আজকে অ্যাঙ্কার জয়, যদি আমি একটু অ্যাঙ্কার হয়ে যাই কিছুক্ষণের জন্য, তাহলে জয়কে দুটো প্রশ্ন করতে চাই। জয়,
বিজিটি সিরিজ তুমি একদম থরলি দেখেছো। গৌতম দা তোমাকে প্রত্যেকদিন মেসেজ করে বলেছে ঠিকঠাক দেখছো কিনা, যাতে না ঘুমায়। এগুলো হচ্ছে আন্দার কা কাহানি আর কি, আপনাদের সামনে ক্লোজ সব ডিসক্লোজ করছি। তুমি আমাকে একটা জিনিস বলো, এই যে পুরো টিমটা দেখলে, টেকনিক্যাল ফল্ট কাদের কাদের মধ্যে দেখলে, কাদের রিপ্লেস করে কাদের দলে আনা বলে তোমার মনে হয় উচিত বলে মনে হয়? দেখো, এই মুহূর্তে একটা কথাই বলার, আমি ওই গতকালের গৌতম গম্ভীরের যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেটার সূত্র ধরেই বলছি, বা সুনীল গাভাস্কার তার পরবর্তীতে যে কথাটা বলেছেন যে টেকনিক্যাল সমস্যা তো রয়েছে, টেকনিক্যাল সমস্যা যদি না থাকতো তাহলে বিরাট কোহলি 8 বার একইভাবে আউট হতেন না। মানে যখন দেখছে 13 সেন্টিমিটার হাইটে বল আসছে, সেই সময় সেই 5-6 স্ট্যাম্পে বল তিনি খেলছেন, লেংথে প্রলোভন দিচ্ছে অস্ট্রেলিয়ান বোলাররা, সেই প্রলোভনে প্রলুব্ধ হয়ে সেই শটগুলো খেলছেন। তাই টেকনিক্যালি যদি ঠিক হতে হয় তাহলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। 23শে জানুয়ারি থেকে ঘরোয়া ক্রিকেট এই এলিট গ্রুপের রঞ্জি ট্রফি শুরু হচ্ছে। খুব মানে আমি আশাবাদী যে বিরাট কোহলি 2012-র পর অ্যাটলিস্ট এই যদি তিনি মানে কন্টিনিউ করতে চান টেস্ট ক্রিকেটার হিসেবে, তাহলে অবশ্যই রঞ্জি ট্রফি খেলবেন। এবং দিল্লি ভার্সেস সৌরাষ্ট্র যে ম্যাচটা হতে চলেছে রাজকোটে, সেখানে বিরাট কোহলিকে দেখা যাবে যদি তিনি এর মানে পরে নিজের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে চান টেস্ট ক্রিকেটার হিসেবে। একই কথা কিন্তু গৌতম গম্ভীরও বলেছেন। তিনি কি বলেছেন গতকালের প্রেস কনফারেন্সে? তিনি বলছেন যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা প্যাশনেট, তাদের রানের খিদে রয়েছে, তবে আমি জানি যেটা ভারতীয় ক্রিকেটের জন্য সব থেকে ভালো হবে সেটাই তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। তিনি কিন্তু মানে ধরি মাছ না ছুঁই পানি একটা বার্তা স্পষ্ট দিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর। এখন সম্পর্ক অনেক ভালো গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির, সেই আগের যে ঠান্ডা লড়াই সেটা দেখা যায় না। এখন গৌতম গম্ভীরও ডিফেন্ড করেন, বিরাট কোহলিও ডিফেন্ড করেন। কালকে ম্যাচের পরেও সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে যদি রান না পাও তাহলে তো গৌতম গম্ভীর বাঁচাবে না, তাহলে তো সেক্ষেত্রে বিরাট কোহলিকে বা রোহিত শর্মার বিরুদ্ধে একটা অবশ্যই স্টার্ন স্টেপ নেওয়ার সময় এসে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা কারণ তো অবশ্যই বললাম যে কেন হেরেছে, ব্যাটিং ব্যর্থতা, সবাই জানে। এর পরের যে কারণটা সেটা হচ্ছে রোহিত শর্মার অধিনায়কত্ব। আমরা প্রথম টেস্ট জিতেছিলাম, প্রথম টেস্টে 295 রানে আমরা পরাজিত করেছিলাম অস্ট্রেলিয়াকে, এবং মোমেন্টাম ভারতের হাতে ছিল। জসপ্রীত বুমরা ক্যাপ্টেন ছিল। আমি এই স্টুডিওতে বসেই বলেছিলাম যে এখানে ক্যাপ্টেন্সি বদলটা বোধহয় চেঞ্জ মানে এটা ইম্প্যাক্ট ফেলতে পারে। সুনীল গাভাস্কার তার আগে বলেছেন যে যদি প্রথম টেস্টে জসপ্রীত বুমরা ক্যাপ্টেন থাকেন তাহলে তাকে পুরো সিরিজের জন্য ক্যাপ্টেন করে দাও, কারণ একটা ড্রেসিং রুমের আবহাওয়া হোক, প্লেয়ারদের সঙ্গে যে কথোপকথন, কেমিস্ট্রি সব মিলিয়ে বলছি, যেখানে রিদম একটা অন্য রিদমে ইন্ডিয়ান টিম ছিল, যেখানে মোমেন্টাম ইন্ডিয়ান টিমের হাতে, সেখান থেকে হঠাৎ করে রোহিত শর্মা আসলেন এবং তিনি ক্যাপ্টেন্সি করলেন। এবং ক্যাপ্টেন্সি যদি করতেন ভালো তাহলে তাও বুঝতাম, যখন অ্যাটাকিং ফিল্ড প্লেসমেন্টের প্রয়োজন ছিল, যখন 6টা উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার, তখনও তিনি ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়েছেন। তার কারণ আমি পুরো দোষ রোহিত শর্মাকে দিচ্ছি না, তার ব্যাটে রান নেই। এবং যখন কোনো ক্যাপ্টেনের ব্যাটে রান নেই, যখন তিনি নিজেই উদাহরণ হয়ে দাঁড়াতে পারছেন না, তখন তো বাকিদের বলে লাভ নেই। 2003-4 কি হয়েছিল, সৌরভ গাঙ্গুলী ব্রিসবেনে 144 করেছিল এবং বাকি টিমকে তাকিয়ে দিয়েছিল, এবং তারপরে আমরা দেখেছি কি ফলাফল। তারপরে অ্যাডিলেডে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের, সিডনিতে সচিনের ইনিংস আমরা দেখেছি। তাই রোহিত শর্মার ক্যাপ্টেন্সিটাও কিন্তু এখানে একটা কারণ অবশ্যই। পাশাপাশি রাখুন প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি, তিনি ডেলিভার করেছেন অ্যাজ ক্রিকেটার এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সিও করেছেন। কোথাও এই ক্যাপ্টেনের এই এত বিরাট পার্থক্য এই সিরিজ হারের অন্যতম কারণ বলে আমার মনে হয়। তুমি একদমই তাই, একদম কমপ্লিটলি এগ্রি জয় তোমার সঙ্গে। সেটা বিষয়টা যেটা হচ্ছে প্রথম টেস্ট তুমি জিতলে একদম বুমরা অসাধারণ বোলিং এর সঙ্গে, আবার তুমি লাস্ট টেস্টটা দেখো, সিডনি টেস্টটা, সেখানে কিন্তু বুমরা ক্যাপ্টেন্সি করলো, সেখানে কিন্তু 185 মাত্র, সেখানে বুমরা ব্যাট থেকে মানে অসাধারণ একটা 22 রানের ইনিংস এসছে, সেখানেও কিন্তু অস্ট্রেলিয়া 4 রান হলেও তারা পিছিয়ে ছিল। এই যে ব্যাপারটা, এই যে বুমরার ক্যাপ্টেন্সি বলো, এই যে স্ট্র্যাটেজি বলো, সেটা কিন্তু ওয়ার্ক করছে, এটা তোমাকে স্বীকার করতেই হবে। প্রথম টেস্টে 150 রানে গুনে যাওয়ার পর একটা 46 রানের লিড, তারপরে ম্যাচটা জেতা, এবং তারপরে কি হলো যে সিডনি টেস্টেও কিন্তু আমরা 4 রানের লিড নিলাম, এবং তারপরে কিন্তু ব্যাটিংটা ধসে পড়লো। দিনের শেষে সমস্যাটা যেটা হচ্ছে, আমরা জানি না ম্যাচের ফলাফল কি হতে পারতো যদি বুমরা বল করতে পারতো সেকেন্ড ইনিংসে, কিন্তু বুমরা বল করতে না পারায় 4 উইকেট পড়ে যাওয়ার পরেও, অর্থাৎ 6 উইকেটে অস্ট্রেলিয়া জিতে গিয়েছে। হয়তো বুমরা থাকলে হিসেবটা আরো অন্যরকম হতে পারতো, হয়তো প্রথম এবং লাস্ট টেস্ট আমরা জিততে পারতাম। একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন, কি প্রশ্ন? হ্যাঁ, আপনাদের দুজনকে নমস্কার, শুভ সন্ধ্যা জানাই আর হ্যাপি নিউ ইয়ার জানাই। প্রশ্নটা হচ্ছে যে গাভাস্কার বর্ডার যে ট্রফিতে যে ক্রিকেট সিরিজটা হলো, গাভাস্কারকে ডাকা হলো, একটা অপমানজনক ঘটনা।
পরবর্তীকালে এটা কতটা এফেক্ট হবে যখন আবার অস্ট্রেলিয়া এখানে ট্যুর করছে, এইটা বলার। আর তাছাড়া ইন্ডিয়ার প্লেয়ারদের প্রথম টেস্টটা জেতার পর, প্রথম ক্রিকেট টেস্টটা, তারপরে শারীরিক ভাষায় বডি ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে গেছিল, যার ফলে কি পরের দিকে হাত হলো। এইটুকুই আমার বলার। অনেক ধন্যবাদ একদম। নিতাই বাবু। এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা আলোচনা করেছি। করেছি অলরেডি। আরো একবার জানিয়ে দিচ্ছি যে গাভাস্কারকে না ডাকাটা অবশ্যই অন্যায় এবং এটা শিয়ার হিউমিলিয়েশন। এই প্রতিবাদের ভাষা নেই। অস্ট্রেলিয়া যেটা বলেছিল সেটা হচ্ছে ভারত যদি জিততো, মানে ভারত যদি জিতে এই সিরিজটাকে লেভেল করতো, তাহলে সুনীল গাভাস্কার জসপ্রীত বুমরার হাতে সেই ট্রফিটা দিতেন, মানে বর্ডার গাভাস্কার ট্রফিটা। এখানে প্রশ্ন ওটাই যে যদি এটা সত্যিই হতো তাহলে কি বর্ডার থাকতেন না ডায়াসে? তো এটার মানে উত্তর আমরা জানি না, পরবর্তীতে এটা নিয়ে কি হবে সেটাও জানি না। সেটাই বলছি, যদি ভারত ভালো পারফরমেন্স দেখাতো তাহলে এই অফ দ্য ফিল্ড হিউমিলিয়েশনটাও বোধহয় হতো না। তাই এটাই বলার যে আগামীতে ভারতীয় ক্রিকেটাররা, মানে যখন অস্ট্রেলিয়া ভারতে আসবে তখন এটার একটা বদলা হবে কিনা, মানে ভারত, আমি চাইবো বর্ডার অবশ্যই আসুক, মানে সেই প্রেজেন্টেশন সেরিমনিতে গাভাস্কারও থাকুক এবং ভারত সেটা জিতুক, সেই বর্ডার গাভাস্কার ট্রফি। এরপর যে কারণটা নিয়ে আলোচনা করব, অলরেডি অর্পণদা বললো যে বুমরা যদি খেলতো মানে শেষ দিন, তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারত। এই যে যদি খেলতো না, এখানে বিশ্বাসী নই আমরা। বুমরা এখানে এতটাই নির্ভরিত, মানে আমরা অতি নির্ভরশীলতা হয়ে পড়েছি জসপ্রীত বুমরার প্রতি, যে বাকি বোলারদের পারফরমেন্স চোখেই পড়ছে না। হ্যাঁ, অবশ্যই শেষ টেস্ট ম্যাচে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এরা ভালো বোলিং করেছেন, কিন্তু কোথাও যেন 5 ম্যাচের সিরিজ এই টানা তিনি এত ওভার করে গিয়েছেন, 32টা উইকেট নিয়েছেন। এত প্রেশার আগামীতে আমি জানি না জসপ্রীত বুমরা কতদিন কন্টিনিউ করবেন না, কারণ এত যদি প্রেশার চলে আসে এবং বাকি বোলাররা যদি পরিপূরকের ভূমিকা পালন করতে না পারে, তাহলে কিন্তু বিপদ রয়েছে। আর এটাও তাই আমাদের লিস্টে আরো একটা কারণ, অতি বুমরা নির্ভরতা। একদমই তাই। তোমার কথার সঙ্গে আরেকটু সংযোজন করি, তুমি কিছুক্ষণ আগে যেটা বললে ওয়ার্কলোড যে বিষয়টা, সেটা তো অবশ্যই যে বুমরা কতদিন টানতে পারবে এটা নিয়ে কোনো ডাউট নেই। যেটা খুব ইম্পর্টেন্ট কথা একটু আগেই তুমি বললে, সেটা হচ্ছে যে ভারতীয় ব্যাটাররা যদি ঠিকমতো ব্যাট করতে না পারে, তাহলে তো তোমাকে ব্যাটার এক্সট্রা নিতেই হবে, সেখানে তুমি বোলার ইউজ করতেই পারবে না। তো যদি আর একটা আমরা এক্সট্রা প্রেশার নিতে পারতাম, তাহলে তো বুমরার প্রতি প্রেশারটা তো কমতো, ওয়ার্কলোডটা তো কমতো। তাহলে এই যে পুরোপুরি বুমরা নির্ভর, হ্যাঁ বুমরা 1 নম্বর বোলার, এটা নিয়ে কোনো ডাউটই নেই, বুমরা না থাকলে টিমে ইম্প্যাক্ট পড়বে, এটাও সত্যি কথা। কিন্তু তার মানে এটা নয় যে আমরা একটা বোলার কম খেলাবো। কেন খেলাতে হচ্ছে না, ভারতীয় ব্যাটিং লাইনআপে চরম ব্যর্থতা, এটাও কিন্তু সবচেয়ে বড় কারণ। এই কারণটাকে তুমি অ্যাভয়েড করতে পারো না। অবশ্যই কারণ অ্যাভয়েড করার প্রশ্নই নেই। আরো একটা কথা মনে পড়ছে যে মানে আমরা দুদিন আগেই দেখলাম, মানে এর আগের টেস্টে আমরা দেখেছি বুমরা এত ওভার বোলিং করেছেন। কেন বোলিং করছেন, মানে রোহিত শর্মা এত বোলিং করাচ্ছেন বুমরাকে দিয়ে এর আগের টেস্টে, কেন তার কারণও রয়েছে। কারণ বাকি বোলারদের উপর তিনি নির্ভর করতে পারছেন না, কারণ উইকেট টেকিং বোলার আলটিমেটলি জসপ্রীত বুমরা। মনে পড়ছে সেই 97-এর সাউথ আফ্রিকা ট্যুর, যেখানে সচিন ক্যাপ্টেন ছিলেন এবং জাভাকাল শ্রীনাথকে দিয়ে ক্রমাগত বোলিং করে গিয়েছেন। টিমে আরো একজন বোলার ডোরা গণেশ ছিলেন, তাকে দিয়ে কিন্তু বোলিং করাননি খুব বেশি। তাই এটাও একটা কারণ যে যেখানে উইকেট টেকিং বোলার নেই, সেক্ষেত্রে ক্যাপ্টেনই বা কি করবেন, সেক্ষেত্রে তো জসপ্রীত বুমরার উপর নির্ভর হতেই হবে। তাই অতি বুমরা নির্ভরতা অবশ্যই একটা কারণ। এরপরের যে মোহাম্মদ শামি, অবশ্যই মোহাম্মদ শামিকে মিস করছে, এবং মোহাম্মদ শামি এখানে এই অস্ট্রেলিয়াতে কিন্তু দুর্দান্ত মানে বোলিং করতে পারতেন। তার সিম মুভমেন্ট হোক, সুইং হোক, শামি মানে অভাব সাংঘাতিক ভাবে। অবশ্যই ইংল্যান্ড সিরিজ যেটা নাকি জুন মাস থেকে শুরু হবে, অনেক কিছু হবে তার আগে, তবে জুন মাস থেকে যে ইংল্যান্ড সিরিজ শুরু হতে চলেছে, সেখানে অবশ্যই মোহাম্মদ শামিকে আমরা পাবো, এইটুকু আশা করতেই পারি। এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে গৌতম গম্ভীর শুধু নয়, গৌতম গম্ভীর, রায়ান টেন্ডুলকারতে, মর্নি মর্কেল, অভিষেক নায়ার তো ফেমাস হয়েই গিয়েছেন। তো এই পুরো টিমটার ব্যর্থতা, গেম রিডিং ক্ষমতা, কোথাও যেন এই কোচেদের অভাব রয়েছে, এবং যার জন্যই আমরা দেখেছি রবিচন্দ্রন অশ্বিনের মতো একটা ঘটনা, মানে সিরিজের মাঝখানে অশ্বিনকে বেরিয়ে যেতে হয়েছে। এবং খুব অবাক করা ঘটনা এটাই যে তারপরের টেস্টেও আমরা দুজন স্পিনারকে দেখেছি যেখানে অশ্বিন চলে এসেছেন রিটায়ারমেন্ট নিয়ে। তাই এটাই বলার যে কোচের মানে পার্টিকুলার একজনকে কিন্তু আমরা বলছি না, গৌতম গম্ভীরকে বলছি না, অভিষেক নায়ারকে বলছি, পার্টিকুলার একজনকে বলতে গেলে অনেক প্রশ্ন উঠবে। তাই বলছি এটাই যে গৌতম গম্ভীর এর টিম, মানে এক্ষেত্রে গেম রিডিং
ক্ষমতাটাও কোথাও যেন হারিয়ে ফেলেছেন, এবং যার জন্য এটা এক্ষেত্রে- একটু জয়, এটা আমার মনে হয় আরেকটু তুমি যে পয়েন্টটা বলেছো খুব ক্রুশিয়াল পয়েন্ট, এটাকে বোধহয় আরেকটু এক্সপ্লেন করা দরকার। সেটা কি, টেন দুশাকে যেটা তুমি বললে, তিনি তো ফিল্ডিং কোচ। রবীন্দ্র জাদেজাকে ফিল্ডিং কোচিং করার কোনো মানে হয় না, তিনি নাম্বার ওয়ান ফিল্ডার, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে বাকি যারা ফিল্ডিং যারা খেলছে তারা তাহলে তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে? যশস্বী জয়সওয়াল 3খানা ক্যাচ ফেলেছেন, তাহলে ট্রেনিং অর্থাৎ ফিল্ডিং ট্রেনিংটাও কি খুব ব্যাকডোরে চলে যাচ্ছে? সেটাও খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে মর্নি মর্কেল কিন্তু নেটে বল করার জন্য আসেননি। একদম। মর্নি মর্কেল কিন্তু টেকনিক শেখাতে হবে, কিভাবে বলটা করতে হয়, বোলারদের কোথায় খামতি আছে সেটা ঢেকে দিতে হবে একেবারে। এবং টিম সিলেকশনের প্রশ্ন রয়েছে যে 2জন স্পিনার নিয়ে 2 ইনিংসে 4 ওভার স্পিনাররা বল করেছেন, এটাও একটা কোয়েশ্চেন মার্ক। ব্যাটিং শক্তি এতটাই দুর্বল আমাদের হয়ে পড়েছে যে 2জন স্পিনারকে খেলাতে হচ্ছে, যেখানে হর্ষিত রানা বসে রয়েছেন 7 মিলিমিটার ঘাসের উইকেট জানা সত্ত্বেও। এই মুহূর্তে বিজ্ঞাপনে যাওয়ার সময় হয়েছে, তবে জানিয়ে রাখি যে 1x ব্যাট আপনারা কি ডাউনলোড করেছেন? যদি ডাউনলোড করে না থাকেন তাহলে দেরি করবেন না, ডাউনলোড করুন। এবং কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন। লিংক যদি থাকে লিংকে ক্লিক করতে হবে, তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে, যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে, ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে, ওপেন অপশনে ক্লিক করুন। তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন, ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন, তারপর অ্যালাউ করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে, তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে, ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে, আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআই তে গিয়ে পেড করতে হবে, স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে। আলোচনা জমে উঠেছে এবং আমরা প্রতিটি পয়েন্ট নিয়ে আলোচনা করছি। আরো একটা পয়েন্ট নিয়ে, মানে আমরা খালি ছুঁয়ে যাচ্ছি পয়েন্ট এমন কিন্তু নয়। এর পরের পয়েন্টটা হচ্ছে অবশ্যই ক্যাচ মিস, এটা নিয়ে অবশ্যই আলোচনা করবো। তবে এই মুহূর্তে দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, আমি নীলাঞ্জন ব্যানার্জি বলছিলাম। বলুন আমার কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে বলার যখন ফেল করে তখন ইমিডিয়েটলি টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়, অশ্বিনকে আমরা দেখেছি। ব্যাটসম্যান ফেল করতে গেলে কতগুলো চান্স ওকে দেওয়া যাবে ফেল ড্রপ করার আগে? মজার প্রশ্ন, ভারী চমৎকার প্রশ্ন নীলাঞ্জন বাবু। একটা কথাই বলার এখানে, যে একটা কথা বলেছেন গতকাল সুনীল গাভাস্কার, তার কোড ধরেই বলছি যে অটোমেটিক সিলেকশন কি হয়ে যাচ্ছে ইন্ডিয়ান টিমে। মানে আমরা যখন মানে এটা কি এআই কিছু- সিলেকশন বলো? এআই হ্যাঁ, হ্যাঁ, সিলেকশন অটোমেটিক সিলেকশনটা এভাবে হয় যে নির্বাচকরা গেল, সেখানে মিটিং এর আগে 3-4টে নাম লিখে ফেললো, ঠিক আছে, XYZ। সেই অটোমেটিক সিলেকশনের দিন শেষ হয়ে গিয়েছে, কারণ যাদেরকে নিয়ে এই অটোমেটিক সিলেকশনটা হচ্ছে তারা ব্যর্থ। তারা, তাদের যা রেকর্ড, তাদের যা স্ট্যাটস, সেটা তাদের সঙ্গে নেই। আমি বলছি না তারা কামব্যাক করবেন, অবশ্যই কামব্যাক করবেন, আমরাও চাই তারা কামব্যাক করুক, তবে অটোমেটিক সিলেকশন যেন না হয়। এবং এই দায়, মানে এই রেসপন্সিবিলিটিটা একজনকে নিতে হবে, যে বড় নামকে বাদ দিতে হবে। যদি তিনি টিমে না খেলতে না পারেন তাহলে অবশ্যই তাকে সরে দাঁড়ানোর নির্দেশ দিতে হবে। আমি জানি না রোহিত শর্মারটা কেউ দিয়েছেন কিনা, তবে এরকম নির্দেশ যদি আগামীতে আসে তাহলে সত্যি অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, ক্যাচ মিস। ক্যাচ মিসটা একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে গত টেস্ট ম্যাচে। মানে সিডনির আগের টেস্ট ম্যাচে আমরা দেখেছি যে 3-4টে ক্যাচ মিস হয়েছে, এবং যার জন্য কিন্তু ম্যাচটা আমরা হাতছাড়াও করি। সেটাই বলার যে ফিল্ডিং কোচ রয়েছেন, এবং যেখানে ক্যাচ মিস হচ্ছে সেখানে ক্লোজিংয়ে সেই ফিল্ডারকে আবারও দাঁড় করিয়ে রাখছেন রোহিত শর্মা, সেটাও একটা ফ্যাক্টর। ফিল্ডিং খারাপ, এটাও একটা ফ্যাক্টর অবশ্যই। হ্যাঁ, যেটা বললাম তোমার, যে ফিল্ডিং কোচ কি করছেন আমি তো জানি না। যাদের মতো ফিল্ডারকে ফিল্ডিং কোচিং করানোর কোনো প্রয়োজন হয় না, মানে যাদের ইটসেলফ যথেষ্ট তৈরি। সেদিক থেকে দেখতে গেলে যারা টিমের নতুন, যাদের ফিল্ডিংটা তুলনামূলকভাবে দুর্বল রয়েছে, তাদেরকে স্ট্রং করাটাই হচ্ছে ফিল্ডিং কোচের মূল কাজ। সেটা কি যিনি আছেন তিনি করছেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তুমি যদি দেখো যে একটু আগে তুমি বললে যে রোহিত শর্মা মেন্টালি তিনি ঠিক নেই, মানে মানসিকভাবে সমস্যায় ভুগছেন ব্যাটে রান নেই বলে। তুমি দেখেছো, আমরা স্ট্যাম্প মাইকে শুনেছি যে যখন যশস্বী জয়সওয়াল 3খানা ক্যাচ মিস করলেন তখন তাকে কিভাবে বলা হয়েছে। সেটা যথেষ্ট খারাপ লাগার বিষয় একটা। তো
এই সব মিলিয়ে না এটা কি বলবো, একটা খিচুড়ি টাইপের বিষয় হয়ে গিয়েছে। মানে কোথাও কিছু কাজ করছে না, জসপ্রীত বুমরা বাদ দিয়ে বোলিংটা ঠিকঠাক নেই, একদমই। ফিল্ডিং কোচ নেই, ঠিক। সব মিলিয়ে এরকম একটা ব্যাপার। এরপর আমরা অনেক ফোন আসছে, তবে এই মুহূর্তে নিতে পারছি না কারণ কুইজ রয়েছে, সেটা আমাদের অবশ্যই বলতে হবে। কুইজে গতকালের যিনি সঠিক উত্তর দিয়েছেন, দুর্দান্ত, মানে হ্যাটস অফ আপনাকে, আপনি যে এই উত্তরটা দিতে পেরেছেন। ঋতব্রত শেঠ মুম্বাই থেকে, স্টেডিয়াম বুলেটিন সব জায়গায় পৌঁছে গিয়েছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, মুম্বাই হোক, জামশেদপুর হোক। আরো একবার বলে দিচ্ছি, ঋতব্রত শেঠ গতকালের কুইজ উইনার, এবং অ্যাশিওর তাকে অবশ্যই পুরস্কার তুলে দেবে। অনেক অনেক অভিনন্দন আপনাকে। আজকের প্রশ্নটা করে ফেলি। আজকের প্রশ্নটা করে ফেলো, তার আগে একটা জিনিস বলি, কলকাতা টিভি ডিজিটালের নতুন প্রোগ্রাম আজ থেকে শুরু হয়ে গেছে দুপুর 2টোতে। ডাক্তার বাবু কি বলছেন, অর্থাৎ নিজেদেরকে সুস্থ রাখতে হবে, তো তার জন্য কিন্তু কলকাতা টিভি নতুন একটি শো এনেছে। আপনারা কিভাবে সুস্থ থাকবেন বলে দেবে শহরের নামি দামি ডাক্তাররা, সেটা দেখতে ভুলবেন না। প্রতি সোম ও বুধবার দুপুর 2টোয় দেখুন ডাক্তার বাবু কি বলছেন। আজকের প্রশ্ন খুব দ্রুত বলে দিচ্ছি। আমি একজন ভারতীয় ক্রিকেটার, সফল ভারতীয় ফিল্ডার। গ্রেগ চ্যাপেল আমাকে একটা ফিল্ডিং এর টেকনিক শিখিয়েছিলেন, এবং সেই টেকনিক আমি যখন প্রয়োগ করতে শুরু করি সবুজ গালিচায়, আমি আমার সহজাত ক্ষমতা হারিয়ে ফেলছিলাম, এবং ফলস্বরূপ শ্রীলঙ্কার বিরুদ্ধে বড়দায় আমি একটা ক্যাচ মিস করি। প্রশ্নটা হচ্ছে আমি কে? অনেকেই পারবেন। আজকের এখানেই শেষ করতে হচ্ছে স্টেডিয়াম বুলেটিন। অনেক ধন্যবাদ আপনাদের যা ফিডব্যাক পাচ্ছি, গতকালও আমরা যা ফিডব্যাক পেয়েছি, যেটা আমি প্রথমেই বললাম, আজকে শেষ করছি এখানেই স্টেডিয়াম বুলেটিন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।